দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছি আমি ডক্টর সরকার নাহিন আহমদ। দর্শক, একটি শিশুর জন্ম সেই পরিবারের জন্য এবং বাবা মায়ের জন্য অত্যন্ত খুশির একটি সংবাদ বয়ে নিয়ে আসে। কিন্তু সেই শিশুটি যখন জন্মের পর জন্মগত ত্রুটি নিয়ে জন্মায় কিংবা ঠোঁট কাটা বা তালু কাটা হয়ে জন্মায়, তখন সেই খুশি শোকের ছায়াতে পরিণত হয়। আর এ ধরনের শিশুদের বেলায় তাদের চিকিৎসা কেমন হবে, তাদের বাবা মায়ের করণীয় কী, সেসব ব্যাপার নিয়ে আজ আমরা কথা বলবো আমাদের আজকের আয়োজনে। আর এই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমাদের সাথে বৈশাখী টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন স্বনামধন্য প্লাস্টিক সার্জন। আছেন আমাদের সাথে ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান মাসুম, সহযোগী অধ্যাপক, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, চেম্বার, সেন্ট্রাল হসপিটাল লিমিটেড, গ্রিন রোড, ধানমন্ডি, ঢাকা। চলে যাচ্ছি মূল আলোচনায়। আসসালামু আলাইকুম স্যার, স্বাগত জানাচ্ছি বৈশাখী টিভির পক্ষ থেকে। কেমন আছেন? আসসালাম, আপনাকেও স্বাগত। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে শিশুদের জন্মগত ত্রুটি, ঠোঁট কাটা বা তালু কাটা নিয়ে আমরা আজকে কথা বলবো। প্রথমেই একেবারে আমরা জানতে চাইবো যে শিশুদের সাধারণত জন্মগত ত্রুটি কেন হয়ে থাকে? জন্মগত ত্রুটি বিভিন্ন কারণে হতে পারে, এটা ধারণা করা হয়। এখনো পর্যন্ত যে অ্যাকচুয়াল কী কারণে জন্মগত ত্রুটি হয় সেটা এখনো জানা যায়নি। বিভিন্ন বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা এই নিয়ে অনেক চিন্তাভাবনা করছেন। তবে বিভিন্ন রকম ধারণা করা হয়। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেমন খাদ্যে কিছু স্পেসিফিক যদি ঘাটতি থাকে, যেমন ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি, ফলিক অ্যাসিড ঘাটতি যদি থাকে, কোনো রকম ভিটামিন জাতীয় জিনিসপত্রের যদি ঘাটতি থাকে, এটা একটা হতে পারে। কিছু ক্ষেত্রে চিন্তা করা হয় যে বিভিন্ন রকম রেডিয়েশনের এক্সপোজার যদি গর্ভাবস্থায় মায়ের থেকে যায় সেক্ষেত্রে হতে পারে। আরও বিভিন্ন রকম ব্যাপার, যেমন বংশানুক্রমিক কিছু ব্যাপার অবশ্যই থেকে যায়, যে একটা রোগ অর্থাৎ একটা ত্রুটি সেটা বংশানুক্রমিকভাবে কিছু ক্ষেত্রে, কারোর ক্ষেত্রে সেটা দেখা নাও যেতে পারে, মা বাবার ক্ষেত্রে অথবা দাদা দাদির ক্ষেত্রে, নানা নানির ক্ষেত্রে নাও দেখা দিতে পারে, কিন্তু বংশানুক্রমিকভাবে এটা সুপ্ত থাকে, একটা সময় সেটা প্রকাশ পেতে পারে। এটাও একটা কারণ বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও কিছু জিওগ্রাফিক্যাল ব্যাপার থাকে, যেমন কিছু কান্ট্রিতে অথবা কিছু এলাকায় একটু বেশি প্রাদুর্ভাব, কিছু এলাকায় একটু কম প্রাদুর্ভাব। সেটা খুব বেশি এফেক্ট করে না, তবুও এটা ধারণা করা যেতে পারে। এই সামগ্রিক ব্যাপারগুলো হচ্ছে ধারণার মধ্যে এখনো পর্যন্ত সীমাবদ্ধ আছে। অ্যাকচুয়াল কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। আচ্ছা স্যার, আমরা জানি যে গর্ভাবস্থায় প্রথম ফার্স্ট ট্রাইমেস্টার, যেটি প্রথম 3 মাস একটি শিশুর অর্গানোজেনেসিসের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সময়। তো সেই সময়ে প্রেগনেন্ট মা বা এক্সপেক্টিং মাদের কি কি সাবধানতা অবলম্বন আসলে করা উচিত? যেহেতু একটা জন্মগত ত্রুটি অর্থাৎ অর্গানোজেনেসিস, আমরা বিভিন্ন রকম শরীরের বডির যে পার্টসগুলো তৈরি হয়, বিভিন্ন রকম অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়, এটা সাধারণত প্রথম গর্ভাবস্থার 3 মাস অর্থাৎ 12 সপ্তাহের মধ্যে এই জিনিসগুলো হয়ে থাকে। যখন এই সময় থাকেন একজন মা, এই সময়ে যাতে পুষ্টির কোনো ধরনের ঘাটতি না থাকে, তারপর বিভিন্ন রকম ঔষধপত্র খাওয়ার ব্যাপারে অবশ্যই সতর্কতা থাকতে হবে। মায়েদের ক্ষেত্রে বিশেষ করে কোনো অবস্থাতেই চিকিৎসকের পরামর্শ ছাড়া, এমনকি আমরা অনেক সময় দেখে থাকি যে সাধারণ একটু জ্বর হলো, মাথা ব্যথা হলো, এর জন্য প্যারাসিটামল খায়, অথবা এই জাতীয় যে কোনো মনে করে যে ছোট্ট একটা ওষুধ, এটা খেলেই কি আর না খেলেই কি, আসলে এটা বলা যাবে না। যে কোনো ধরনের পরিস্থিতিই হোক না কেন, বিশেষ করে যখন এই ফার্স্ট ট্রাইমাস্টার বলা হচ্ছে, অর্থাৎ গর্ভাবস্থার প্রথম 12 সপ্তাহ, এই সপ্তাহ সময়ে যদি কোনো ঔষধ খেতে হয় অবশ্যই সাবধানতার সঙ্গে খেতে হবে। আর গাইনোকোলজিস্টের সাথে পরামর্শ ছাড়া যেন কোনো ওষুধ খাওয়া না হয়, বিশেষজ্ঞ পরামর্শ ক্রমে খেতে হবে, খাওয়া উচিত। এটা একটা বিষয়। আর হচ্ছে যে বিভিন্ন রকম রেডিয়েশন, যদি অর্থাৎ রেডিয়েশন বলতে এটা বোঝায় যেমন এক্স রে ব্যাপার, তারপর এই জাতীয় যে কোনো ধরনের তেজস্ক্রিয় ব্যাপার স্যাপার থাকুক না কেন, অবশ্যই এই 12 সপ্তাহ সময় অ্যাভয়েড করা উচিত, এবং এ জাতীয় যত কিছু প্রিকশন নেওয়া উচিত অবশ্যই এই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
স্যার এই প্রসঙ্গে একটু জানতে চাইবো যে অনেক সময় মারা আলট্রাসোনোগ্রাম করতেও ভয় পান যে আমার শিশু জন্মগত কোনো ত্রুটি হয়ে যাবে কিনা। স্যার এর সাথে আসলে জন্মগত ত্রুটির সম্পর্ক কতখানি? ধন্যবাদ। আপনি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে প্রথম ট্রাইমাস্টার অর্থাৎ 12 সপ্তাহের ক্ষেত্রে গর্ভাবস্থার অনেক সময় আলট্রাসোনোগ্রাম করা প্রয়োজন হয়। আলট্রাসোনোগ্রামের সঙ্গে তেজস্ক্রিয়তার কোনো সম্পর্ক নাই, সুতরাং খুব সাবধানভাবেই আলট্রাসোনোগ্রাম একজন মা করতে পারবেন। আচ্ছা এক্ষেত্রে কোনো রকম ঝুঁকি থাকার সম্ভাবনা নেই। আচ্ছা, ধন্যবাদ স্যার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য ছিল। স্যার এবার একটু জানতে চাইবো, ঠোঁট কাটা এবং তালু কাটা শিশুরা যারা এই ধরনের সমস্যা নিয়ে জন্মায় তাদের সাধারণত বাচ্চা অবস্থায় খেতে, ব্রেস্ট ফিডিং করতে বা আর কি কি অ্যাসোসিয়েটেড সিমটমস থাকতে পারে? ধন্যবাদ। এই প্রশ্নটা এবং এই প্রশ্নের উত্তরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে একজন মা অথবা একজন মা বাচ্চা যখন জন্মায় ঠোঁটকাটা তালুকাটা নিয়ে, তখন বাচ্চা কিভাবে খাবে, কি খাবে, এই বিষয়গুলো স্বাভাবিকভাবেই খুবই কঠিন অবস্থায় সম্মুখীন হতে হয়। আমরা সবসময় বলে থাকি বাচ্চা অবশ্যই বুকের দুধ খাবে। আমরা যেসব মা তার বুকের দুধ দিতে চান অবশ্যই দিতে পারবেন, তবে বিশেষ সতর্কতা এই ক্ষেত্রে হওয়া উচিত, যেমন সেই বুকের দুধটা বাটিতে গালিয়ে চামচ দিয়ে খাওয়াবেন আমরা বলে থাকি। আর বাচ্চা অবশ্যই অর্ধেক বসা, যেমন কোলে নিয়ে অর্ধেক বসা এই অবস্থায় বাচ্চাকে খাওয়াবে। আমরা সবসময় বলে থাকি যে বাচ্চাকে কখনোই বিছানায় শুয়ে অথবা ফ্ল্যাট কোনো জায়গায় শুয়ে এটা খাওয়ানো যাবে না। অর্ধেক বসা অবস্থায় মিনিমাম, অর্থাৎ মাথা এবং কাঁধটা যাতে উপরের দিকে থাকে এই অবস্থায়, অর্থাৎ একজন বাচ্চা একটা কোলে, বাচ্চাকে যখন মা কোলে নেয় যেই ভঙ্গিতে, সেই ভঙ্গিতে সেই মাথাটা উঁচু রেখে খাওয়াতে হবে। এইটা হচ্ছে সবচেয়ে উত্তম। আর আমরা সবসময় বলে থাকি যে অনেক সময় প্যারেন্টসরা উদ্বিগ্ন থাকেন যে বাচ্চাকে ফিডার খাওয়াবেন বা অন্যান্য বিশেষ ব্যবস্থাপনা খাওয়াবেন কিনা। আমরা বলি যে বাটি চামচে খাবার খাওয়ানোটা সবচেয়ে উত্তম, কারণ কিছু ক্ষেত্রে ফিডার দিয়ে যদি খাওয়ানোর অভ্যাস তৈরি করে, তাহলে ফিডার দিয়ে খাওয়ানোর সময় অনেক সময় সাকিং প্রবলেম হতে পারে, আবার অনেক সময় একসঙ্গে বেশি পরিমাণে দুধটা অথবা খাবারটা, প্রয়োজনীয় খাবারটা মুখে চলে যায়। সেক্ষেত্রে যেহেতু ঠোঁটকাটা বা তালুকাটা থাকে, সেক্ষেত্রে নাকে অর্থাৎ শ্বাসনালীতে খাবার চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা বলে থাকি সবচেয়ে উত্তম হচ্ছে বাটি চামচে খাবার। আচ্ছা স্যার, এবার একটু সংক্ষেপে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে চাইবো যে কত বছর বয়স থেকে আসলে এই চিকিৎসাটা শুরু হচ্ছে এবং কত বছর বয়স পর্যন্ত চলছে, এবং আসলে কোন কোন ধরনের বিশেষজ্ঞরা এতে ইনভলভ হচ্ছেন? ধন্যবাদ। এই উত্তরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের বাচ্চারা ঠোঁটকাটা তালুকাটা নিয়ে জন্মগ্রহণ করেছে, কারণ একজন মা অথবা বাবা অথবা পরিবার, এই পরিবারের জন্য সঠিক সময়ে, কখন সঠিক সময়ে চিকিৎসাটা দরকার সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবসময় বলে থাকি যে একটা জন্মগত ঠোঁটকাটা, শুধুমাত্র ঠোঁটকাটা নিয়ে জন্মগ্রহণ করে যদি, অথবা ঠোঁটকাটা তালুকাটা দুটো নিয়েই যদি জন্মগ্রহণ করে, অথবা তালুকাটা যেটাই বলেন না কেন, এই ধরনের জন্মগত ত্রুটি হলে সাধারণত 3 মাস পূর্ণ হতে হয় এবং ওজন কমপক্ষে 5 কেজি ওজন হতে হয়। এই সময় ঠোঁটকাটা সার্জারি করা যাবে। অর্থাৎ মিনিমাম, অর্থাৎ ঠোঁটকাটা সার্জারি করবার জন্য কমপক্ষে বয়স 3 কেজি হতে হয় এবং ওজনটা মিনিমাম, অর্থাৎ কমপক্ষে 5 কেজি ওজন হতে হয় এবং বাচ্চা সুস্থ স্বাভাবিক হওয়া উচিত। কারণ হচ্ছে যে কোনো ধরনের সার্জারি করা হয় হচ্ছে সাধারণ জেনারেল অ্যানেস্থেশিয়া দিয়ে। সুতরাং জেনারেল অ্যানেস্থেশিয়া দিয়ে ফিট হওয়ার জন্য যতটুকু প্রয়োজন সুস্থ স্বাভাবিক থাকতে হয় সেটুকু থাকতে হয়। এটা হচ্ছে ঠোঁটকাটার ব্যাপারে কমপক্ষে 3 মাস বয়স এবং 5 কেজি ওজন। তালুকাটার জন্য যদি অন্য কোনো ধরনের সমস্যা না থাকে, অবশ্যই 9 মাস পূর্ণ হলে তালুকাটা সার্জারি করা সম্ভব। এখন সাধারণত তালুর সঙ্গে, যাদের তালুকাটা থাকে তাদের সঙ্গে কথা বলার একটা সম্পর্ক থাকে। কথা বলাটা কিছু ক্ষেত্রে নাকে নাকে আসে তালুকাটা সার্জারি যদি করা না হয়। সেজন্য একজন বাচ্চা যখন কথা বলতে শিখবে, ঠিক সেই সময়ে তার পুরোপুরি কথা বলা শেখার আগেই তালুকাটা সার্জারিটা করিয়ে ফেলা উচিত। সেক্ষেত্রে অবশ্যই 9 মাস থেকে 18 মাস হচ্ছে ম্যাক্সিমাম সময়। এর মধ্যে তালুকাটার সার্জারি করলে সবচেয়ে উত্তম ফলাফল পাওয়া যাবে। যদি কোনো কারণে
এই বয়সেরও বেশি হয়ে যায় তাহলেও তালুকাটা সার্জারি করা যাবে। সেই ক্ষেত্রে আমরা সবসময় বলি তারপরে অর্থাৎ 18 মাসের পরে যত দেরি হবে তালুকাটা সার্জারি করা, এই তালুকাটা সাকসেস রেট সার্জারির জন্য কমে যাবে। রেজাল্টটা তত কম পাওয়া যাবে। ধন্যবাদ স্যার এত সুন্দর আলোচনার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নেওয়া শিশুদের চিকিৎসা ব্যবস্থা কেমন হবে এবং এ ধরনের বাবা মাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। সঠিক সময় চিকিৎসা শুরু করলে এ ধরনের শিশুরা একটি সুস্থ স্বাভাবিক জীবন পেতে পারে। দর্শক, আজকে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ডক্টর নাহিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন।